ভাইরা আহত হয়েছে 5 আগস্টের পর থেকে শুরু করে এই পর্যন্ত আমরা বিভিন্ন হাসপাতালে ট্রিটমেন্ট নিতেছি। খুবই দুঃখের বিষয়, আমরা চোখের পানি দিয়ে কেঁদে আমাদের কথাটা কখনো আপনাদের কাছে উপস্থাপন করতে পারবো না, কারণ 10 মাস যাবৎ আমাদের এই পর্যন্ত কি ট্রিটমেন্ট হয়েছে আমরা কারো কাছে প্রশ্ন করতে পারি নাই। একটাই কারণ প্রশ্ন করতে পারি নাই কেন, কারণ আমাদের কাছে কেউ আসে না। আমরা আমাদের মতো হাসপাতালের বারান্দা থেকে শুরু করে সিঁড়ি প্রতিটা ধাপ আমরা এই 10 মাস যাবৎ বাইতেছি। এই দুঃখ কষ্ট দুর্দশা নিয়ে আমরা আমাদের মতো আমাদের ফ্যামিলি নিয়ে আমরা জীবনযাপন করতেছি। আপনারা জানেন বিগত 2 থেকে 3 দিন আগে আমাদের 4 জন ভাই বিষ খেয়েছে। তাদের মূল লক্ষ্য ছিল উন্নত ট্রিটমেন্ট। তারা 10 মাস অপেক্ষা করেছে, তাদের ট্রিটমেন্ট না হওয়ার কারণে, তাদের সহযোদ্ধাদের ট্রিটমেন্ট না হওয়ার কারণে তারা বিষ খেয়েছে। ইভেন গতকাল রাত্রে আমার এক ভাই সে হারবিট পান করেছে, মানে খেয়েছে। সে সুইসাইড করতে গিয়েছিল যে আমি এই জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়েছি, আমার ভাইরা শহীদ হয়েছে। আজকে শহীদ পরিবার তারা তাদের সম্মান ফিরে পাচ্ছে না, আজকে আহতরা তারা তাদের সম্মানটা ফিরে পাচ্ছে না, তারা তাদের প্রপারলি ট্রিটমেন্টটা যেটা দরকার সেটাও পাচ্ছে না। আগস্ট থেকে শুরু করে একটা কথাই বলে গেছে যে আমাদেরকে উন্নত ট্রিটমেন্টের মাধ্যমে সুচিকিৎসা দিয়ে আমাদের মা বাবার কোলে ভাই বোনদের কাছে আমাদেরকে ফিরিয়ে দেন। আমরা আর কিছু চাই না। আমরা এই সুশীল সমাজের কাছে জানতে চাই, এদেশের জনগণের কাছে জানতে চাই, আপনারা তো সকলেই রাজপথে নেমেছিলেন, আজকে আপনারা সুস্থ তাই মা বাবা নিয়ে আপনারা দিন দুনিয়াদারি করতেছেন। আমরা আজকে অসুস্থ বিদায়, আমরা আহত হয়েছে বিদায় আমরা রাষ্ট্রের কাছে আমাদের এই মানে বোঝা হয়ে তো আসি, কিন্তু আমাদের এই দুঃখ দুর্দশাটা তুলে ধরেছি এই 10 মাস যাবৎ। কিন্তু আমরা কাদের শিকার বা কারা এই ষড়যন্ত্র আমাদের পিছে করতেছে আর আমাদেরকে নিয়ে করতেছে এটা আমরা জানি না। আমাদের ভাইরা বিষ খাওয়ার পরে আমাদের হাসপাতালে বিভিন্ন কিছু চলতেছে, কারণ আমাদের এই হাসপাতালের গার্জিয়ান হিসেবে আমরা মানতাম হাসপাতালের ডিরেক্টর ডক্টর খায়ের আহমেদ চৌধুরী, ওনাকে আমরা ওনার সন্তান হিসেবে, আমরা ওনাদের ছেলে হিসেবে, ভাই হিসেবে ওনার কাছে আমাদের বহু কিছু চাওয়া আছে। কারণ আমরা কার কাছে যাবো, আমরা তো এই হাসপাতালে আছি। ওনার কাছে আমরা আমাদের ভাইরা কয়েক ধাপে ধাপে গিয়েছে যে আমাদের উন্নত ট্রিটমেন্ট হওয়ার জন্য কি কি সমস্যা, বা কেন আপনার এখান থেকে আমরা রেফার পাচ্ছি না, বিদেশে যেতে আমাদের সমস্যা হচ্ছে, বা বিভিন্ন ট্রিটমেন্টগুলোতে আমাদের মানে আমলাতান্ত্রিক যে জটিলতাটা এটা আমাদের সাথে আপনারা শেয়ার করুন। আমরা এই জুলাই যোদ্ধা যারা আছি সকলে একত্রিত হয়ে প্রয়োজন হলে রাজপথে যাব, প্রয়োজন হলে মন্ত্রণালয়ে যাব, ওই রাস্তাটা আমাদেরকে দেখিয়ে দেন। কিন্তু বিগত কয়েকদিন যাবৎ বা কয়েক মাস যাবৎ তারা আমাদেরকে ওই রাস্তাটা দেখাচ্ছে না। আমরা আমাদের দিক থেকে ওনাদের কাছে জিম্মি অবস্থায় হয়ে আছি। আমরা হাসপাতালে ট্রিটমেন্ট পাচ্ছি না, আমরা জিম্মি হয়ে আছি, কারণ বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্ম, বিভিন্ন দল আমাদেরকে বিক্রি করার জন্য তাদের ষড়যন্ত্র তারা বিভিন্নভাবে চালাচ্ছে। না হলে আমাদের ট্রিটমেন্ট কোথায়? আমাদেরকে তো তারা অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলছে, তার উপদেষ্টারা বলছে তাদের নাকি 3টা সংস্কার, একটা নির্বাচন, একটা রাষ্ট্র সংস্কার, একটা আইনিক বিচার। এই জুলাই আন্দোলনে শহীদ আর আহতদের কোনো সংস্কার নাই। তাহলে আমরা তো একটা গোষ্ঠী হয়ে গেছে আহত আর শহীদ। আজকে রোহিঙ্গাদের মতো আমাদের সাথে ব্যবহার করা হচ্ছে, তার চেয়ে নিম্নমানের ব্যবহার আমাদের সাথে ডাক্তাররা করে, ইভেন ডাক্তারদের স্টাফরা করে। আজকে আমাদের এখানে সকাল থেকে যে ঘটনাটা, আমাদের ভাইরা বিভিন্নভাবে রাতে ঘুম হয় না, ব্যথা যন্ত্রণায় রাত 2টা বা 3টা, কেউ ঘুমায় এরকম 12টা, কেউ সকালেও ঘুমায়, কারণ চোখের যখন যন্ত্রণা মানে তাণ্ডবটা শুরু হয় তখন তাদের আর ঘুম হয় না। এক পর্যায়ে তারা ঘুম অবস্থায় ছিল, তাদেরকে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। এই হাসপাতালের স্টাফরা, হাসপাতালের বড় ডাক্তাররা তালা লাগিয়ে দিয়ে তারা এখানে সমাবেশ করতেছে তাদের মতো করে। এক পর্যায়ে যারা আমাদের আহত ভাইরা, কিরে গেট কেন এভাবে কেসি গেটে কেন তালা লাগানো, সাধারণ পাবলিক এখানে যেমনি শুরু করছে ভাই, একটু যেমনি করছে এমনি পাবলিককে কিভাবে মারছে সেটা তো বলতেছি, মানে সিস্টেমটা দেখেন না, বলি কেমনি। পরবর্তীতে এক পর্যায়ে ওনারা এখানে আন্দোলন করতেছে, ওনারা জেনারেল যে পেশেন্ট বলা হয় সাধারণ জনগণ, তাদেরকে কোনোভাবে ট্রিটমেন্ট আজকে অন্তত দেওয়া হয় নাই। এই
জারাজারিতে মানে সাধারণ জনগণের সাথে হাসপাতালের স্টাফ, হাসপাতালের কর্তৃপক্ষ, ইভেন হাসপাতালের ডাক্তারদের সাথে তাদের সাথে মানে এক ধরনের হাতাহাতি হয়, মারামারি হয়। হাসপাতালের স্টাফ সহকারে আমাদের সাধারণ জনগণ যারা আছে তাদেরকে মারধর করা হয়েছে। আমাদের এখানে সিসি ক্যামেরা ফুটেজ আছে, এটা আপনারা জাস্টিফাই করে দেখতে পারবেন। ইভেন এগুলা দেখে যখন আমাদের আহত ভাইরা নেমে আসে নিচে, উপর থেকে পিটান শুরু করছে, স্টার্টিং নিচ পর্যন্ত তাদেরকে পিটাইছে এই হাসপাতাল কর্তৃপক্ষ, ডাক্তার থেকে শুরু করে সবাই। এক পর্যায়ে মায়ের খাইতে খাইতে আমাদের ভাইরা নিচে চলে আসছে। এখানে প্রশাসন উপস্থিত হয়েছে। জুলাই আগস্টে যারা হত্যাকাণ্ড করাইছে, যারা আমাদের ভাইদেরকে হত্যা করছে, যারা আমাদের ভাইদের উপরে হামলা করছে, যাদের কারণে আমরা আজকে এভাবে আহত হয়েছি, তারা এখানে উপস্থিত হয়েছে। সেই বাংলাদেশ পুলিশ তারা এসে কোনো রবদবা না জেনে আগে আমাদের আহত ভাইদের উপরে হামলা চালাইছে। এর ভিডিও আমাদের কাছে আছে। শুধু হামলা না, তারা বুট জুতা দিয়ে, তাদের হাতের পিস্তল দিয়ে আমাদের ভাইদের উপরে এভাবে মারধর করা হয়েছে। পরবর্তীতে এখানে বাংলাদেশ সেনাবাহিনী, আমরা যাদের উপরে আস্থা রাখি, এই বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র যদি গভীর সাগরে ডুবেও যায়, এই রাষ্ট্রযন্ত্রকে তুলে আনার একমাত্র সক্ষমতা রাখে বাংলাদেশ সেনাবাহিনী। কিন্তু আজকে আমরা এই জুলাই আন্দোলনের আহতরা হতভম্ব হয়ে গেছি, হতাশ হয়ে গেছি যে কিভাবে সেনাবাহিনী শুরু করে আমাদের উপরে হামলা চালায়। আমাদের জুলাই ফাউন্ডেশনের 3 জন ব্যক্তি আসছে, তারা ওখানে অন্তর্ভুক্তি বা আমাদের সহযোদ্ধা, তাদের উপরে নির্মমভাবে হামলা চালাইছে। শার্টের কলার হইতে শুরু করে নাক মুখ বাইরা ঘুষা তারা দিছে সেনাবাহিনী। আমাদের এক ভাই, ওর নাম কি, ওকে এখানে গেটের সামনে, ওই ভিডিও আমাদের কাছে আছে, তাকে হেসড়ে টাইনা বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে গেছে। আমরা এটা তাদের কাছ থেকে কখনো আশা করি নাই। আমি এই জাতির কাছে বলতে চাই, সেনাবাহিনীর প্রধান ওনাদের কাছে আমি বলতে চাই, ওনার কাছে যে আমরা কি দোষ করেছিলাম। আমাদেরকে যে সেনাবাহিনী এভাবে হামলা করলো, আমাদেরকে যে মারধর করলো, এই মারধরের পরে আমরা আমাদের মতো বসেছিলাম। এক পর্যায়ে সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল, সম্ভবত ওনার নাম নাজিম স্যার, উনি আসছে এই বাংলাদেশ মিডিয়ার সামনে, উনি কথা বলছে। ওনার কাছে হাসপাতাল থেকে শুরু করে নাকি বাসার থেকে শুরু করে কারা কল দিছে যে তাদেরকে জিম্মি করা রাখা হয়েছে। এই আশেপাশে সাধারণ জনগণ হইতে সকল মিডিয়া বাইরে এখানে ছিল, আমরা বাইরে ছিলাম, এই গেট খোলা ছিল। তাহলে তাদেরকে কারা জিম্মি করছে? আমরা সেনাবাহিনীর কাছে এই প্রশ্নের উত্তর চাই, এই জবাব চাই। এই সেনাবাহিনী, তারা লেফটেন্যান্ট কর্নেল নাজিম স্যার, উনি মিডিয়ার সামনে দাঁড়িয়ে বলছে যে ওরা নাকি জিম্মি অবস্থায় আছে, তাই তারা এখানে ছুটে আসছে। তাহলে তাদের কর্তব্য হলো গিয়া ওনাদেরকে নিবে সেভ করে, নয়তো আমাদেরকে নিবে। তাহলে আমাদের উপরে কেন তার বাহিনীরা হামলা করলো 3 বার একে একে? আমাদের জুলাই ফাউন্ডেশনের 3 জন ব্যক্তি ছিল, তাদের উপরে কেন হামলা করলো? আমরা এই জবাব এই রাষ্ট্রের কাছে চাই, এই দেশের সেনাবাহিনীর প্রধানের কাছে চাই, এই সাধারণ জনগণের কাছে চাই। ইভেন স্বরাষ্ট্র উপদেষ্টা, ওনার তো জবাবদি করতেই হবে, আইন উপদেষ্টা ওনারও জবাবদি করতে হবে। প্রধান উপদেষ্টার কাছে শুধু একটা কথাই বলতে চাই, আপনার সংস্কারে 3টা আইটেম আপনি রেখেছেন, তাতে আমাদের কোনো মাথা ব্যথা নাই। এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আপনি আজকে এখানে সরকার প্রধানের উপদেষ্টা হিসাবে 8 আগস্ট শপথ গ্রহণ করেছেন। আমরা আস্থা রেখেছিলাম সাধারণ জনগণ হইতে শুরু করে এই দেশের সকল জনগণ, আহত ও শহীদ পরিবার। আজকে আমরা হতাশ, আমাদের ট্রিটমেন্টই হচ্ছে না। আর জনগণের সংস্কার হবে কিভাবে? রাষ্ট্র সংস্কার হবে কিভাবে? আমাদের আইনিক বিচার হবে কিভাবে? আমার একটা চোখ পচে গেছে, আমার আরেকটা ভাইয়ের একটা চোখ পচে গেছে, রিটার্ন যে চোখটা বালা সেটাও পচে যাচ্ছে। তাহলে আমাদের আর কি সংস্কার করবেন আপনারা? সাধারণ 22,000 আহত, 30,000 আহত, তাদেরকে সংস্কার করতে পারলেন না। আপনারা বলেন রাষ্ট্র সংস্কার করবেন, আপনারা নাকি এই খুনিদের বিচার করবেন, এটা নাকি আপনাদের সংস্কার? কোথায় বিচার হয়েছে? আপনাদের প্রশাসন আজ কি করে জানেন? ছাত্রলীগ ধরা হয়, যুবলীগ ধরা হয়, তাদেরকে এরকম সুন্দর করে ধারা লিখিত করে দেওয়া হয়। কোত্থেকে সুন্দর জামিন নিয়ে এসে বলে, দেখ না আমরা জামিন নিয়ে এসেছি, আমাদেরকে যারা জুলাই আগস্টে আমাদের উপরে হামলা করেছে। এই প্রশাসনের উপরে নিন্দা জানে, তীব্র নিন্দা। কারণ ওদেরকে আমরা বলেছিলাম জুলাই আগস্টে যে ওরা হিজলা, আসলে ওরা হিজলার কাতারে আছে, ওরা এখন পর্যন্ত হিজলার কাতারে। আর পুলিশের পোশাক চেঞ্জ করে তারা আমাদের সাথে নাটকীয়তা করেছে। তারা আমাদেরকে দেখিয়েছে আমরা পুলিশের পোশাক চেঞ্জ করেছি, আমরা পুলিশ চেঞ্জ করতেছি, আর আমরা নাটক বুঝি না। এই থানার কর্মকর্তা যে ওসি আছে, ওই থানাতে তাকে ট্রান্সফার করা হচ্ছে, ওই থানার ওসিকে ওই থানায় দিচ্ছে, মানে দোষর
তাদের আশেপাশেই তারা রাখছে। আজকে আমি আমার কথা দীর্ঘস্থায়ী আর করবো না। আমি যেভাবে বলছি না ভাই, আমাদের আহতদের এভাবে বলা না। আমরা আমাদের ট্রিটমেন্টটা চাই জাতির কাছে, এদেশের জনগণের কাছে, সুশীল সমাজের কাছে। বাবা মারা যেভাবে আমাদের সাথে আপনারা জুলাই আগস্টে নেমে এসেছিলেন, আপনারা আমাদের সাথে আসুন, আমাদের কাছে আসুন, আমাদের সুচিকিৎসার ব্যবস্থা করে দেন। আমরা চলে যাই আমাদের বাপ মাদের কাছে। আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, আপনারা আসুন, আমাদেরকে দেখুন, আমাদের সাথে আইসা কথা বলুন, আমাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করে দিয়ে যান। আমরা হাসপাতালে জিম্মি অবস্থায় আছি, আমাদের কোনো ট্রিটমেন্ট হচ্ছে না। আমি আর কথা বলবো দীর্ঘস্থায়ী করবো না, আমি শেষ করলাম। আল্লাহ হাফেজ। আমার নাম আবির আহমেদ শরীফ। আমরা 3 জনা টোটাল কথা বলবো, এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। 3 জনের ভিতরে 2 জনা আজকে এবং বিগত দিনের আপনারা একটু ধৈর্য সহকারে থাকেন। আমরা 3 জনে কথা বলবো। আপনার নামটা কি? আমার নাম হিল্লোল। হিল্লোল পুরো নামটা ভাই, আমি কি শুরু করব? জি, 1 মিনিট, আজানের জন্য বিরতি। এই উঠলে কেন? যা আজান কি শেষ? শেষ। জি, আসসালামু আলাইকুম। আমি জুলাই যোদ্ধা কোরবান শেখ হিল্লোল। আমার বাসা কুষ্টিয়া সদরে। 5 আগস্টে আমি গুলি খাই, তার সেই রাতের থেকে আমি এই চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি আছি। আমার চোখের ভিতরে এখনো প্লেট আছে। আমার ডাইন চোখটা নষ্ট হয়ে গেছে। দেখে অনেকে মনে করে যে আমার চোখ ভালো আছে। আপনি মেডিকেলে সবাই টেস্ট করে দেখবেন আমাদের চোখ ভালো আছে কিনা, প্রথম। দ্বিতীয় কথা, আমরা বিগত দিনে অনেক সময় অনেক জায়গায় আপনাদের সামনেই আমাদের এই সাংবাদিক, বাংলাদেশের 3য় চোখ, আপনাদের সামনে আমরা অনেক দাবি দাবা নিয়ে রাজপথে ছিলাম। অনেক সময় অনেক উপদেষ্টা, অনেক সময় অনেক মানুষ আমাদের কাছে চলে আসছে, আমাদের সাথে কথা বলেছে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, যত কথা যে মানুষটাই বলে থাক, একটা কথারও এখন পর্যন্ত কোনো সফলতা আমরা পাইনি। আমরা না পাইছি চিকিৎসা, না পাচ্ছি আমাদের পুনর্বাসন। যারা সুস্থ অবস্থায় এখন বাসায় আছে তাদের পুনর্বাসন নিশ্চিত করা, যারা এখনো অবস্থায় খারাপ তাদেরকে উন্নত মানের ট্রিটমেন্ট নামে যে কথাটা বলা হচ্ছিল সেইগুলোর জন্য কাগজপাতি রেডি করা, তাদেরকে কোনো রকম কষ্টের ভিতরে রাখতে চায় না। এই লক্ষ্যে আজ আমরা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে যারা আহতরা চিকিৎসা নিচ্ছিলাম, তারা ওপরে সকাল থেকেই আসি। আমরা কেউ নিচেও আসি নাই, আমরা কোনো মানুষের সাথে কোনো কথাও বলি নাই। এখানে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের ডাক্তার সহ, নার্স সহ যারা কর্মচারী কর্মকর্তারা ছিলেন, তারা সুন্দর এবং সুষ্ঠুভাবে বাইরে একটা আন্দোলন করছিলেন। কি আন্দোলন? তাদের মনে হয়েছে তাদের ডিরেক্টরের রুমে আমাদের আহতরা সুসাইড করার জন্য যে পেট্রোল ছিটাইছিল, তাদের এটা পছন্দ হয়নি। তাদের মনে হয়েছে তারা এখানে যারা চিকিৎসা নিচ্ছে তারা চিকিৎসা না পাওয়াতে কথা বলেছে, এটা তাদের পছন্দ হয়নি। তারা সুষ্ঠু সুন্দরভাবে এখানে আন্দোলন করছিল। অনেক পাবলিক আছে, আপনারা খেয়াল করে দেখবেন রাত 4টা 3:30 থেকে অনেক মানুষ দূর দূরান্ত থেকে এখানে চিকিৎসা নেওয়ার জন্য আসে। তারা লাইন ধরে দাঁড়াই থাকে, টিকিট কাটে, ট্রিটমেন্ট নেয়। তারা ট্রিটমেন্ট নেওয়াকালীন সময় যখন আজকে সকালবেলা হঠাৎ করে দেখেছে যে এখানকার কর্মচারী কর্মকর্তারা ডাক্তার সহ সবাই বাইরে বসে আন্দোলন করছে, তারা তাদের জায়গার থেকে অনেক কথা বলছে, ট্রিটমেন্ট করছে না, তখন অনেক পাবলিক তাদেরকে ঘিরে ধরে কথা জিজ্ঞেস করে, আমাদের ট্রিটমেন্ট দেন, কেন দিচ্ছেন না, এগুলো জানতে চায়। এখানে কুচক্র মহল যেটা কাজ করে,
আগাগোড়ায় দালালি যারা করে, আগাগোড়ায় যারা স্টাফ হিসাবে এখানে থেকে বিভিন্ন রকম চুরির সাথে, বিভিন্ন রকম টেন্ডারবাজির সাথে, বিভিন্ন রকম অরাজকতার সৃষ্টি করার মতো কাজ করে, তারা পাবলিকের উপর ক্ষিপ্ত হয় এবং পাবলিককে পিটায়। পিটানোকালীন সময় আমাদের এই নিচে 4 থেকে 5 জন ছোট ছোট আহত, যারা এখন পর্যন্ত 18 বছরের উপরে যায়নি, তারা ছিল নিচে। তাদেরকে ইনডিরেক্টলি ধরে মারধর শুরু করে। তারপরও আমরা কোনো কথা বলিনি, আমরা ওপরেই ছিলাম। আমরা যখন শুনতে পাই যে ওপরের থেকে যে আমাদের 2-1 যে বলে যে আহতদের নিচে পিটাচ্ছে, আর বলছে যে এই আহতরা খুব জ্বালাইছে, এই আহতদের আজকে ছাড় দিব না, জবাই করে খাসির মতো করে রাখবো। আমরা ওই কথা শোনার পরও কোনো কথা বলিনি। আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে, আমরা সবাই ওপরে ছিলাম। তাদের স্টাফরা, তাদের ডাক্তাররা সবাই একত্রিত অবস্থায় ওপরে উঠে আমাদের জানের নিরাপত্তার জন্য আমাদের ওখানে তালা মারে। যে কোনো একজন, হয়তো আমি তার নাম জানি না, আমি দেখেও নি, তালা মারার পরে আমরা যখন বাড়াতে পারছি না, আমাদের আহতদের যখন পিটাচ্ছে, তখন তারা উপরে যেয়ে বারবার করে বলে এবং লাঠি দিয়ে কিরিলের ভিতরে খুঁচাই খুঁচাই বলে যে আজকে তোদের ছাড় দেব না। আমরা আমাদের সব থেকে বড় কষ্ট পেয়েছি আমাদের চিকিৎসাকালীন সময়, যে আহতদের সাথে যে তাদের পরিবার 1-2 করে থাকে, তার ভিতরে 2 জন মহিলা বাইরে ছিল, তারা কেসি গেটের ভিতরে ছিল না, তাদেরকে পিটাইছে। যদি বলেন কে, আমাদের কুরবান নামে এক ভাই আছে আহত, তার বউকে ধরে সরাসরি মারছে আর বলছে আজকে তোদের সাথে, তোদের পরিবারের সাথে যা করব তোরা খালি তাকায় তাকায় দেখবি। ওই সময় আমরা নিচে নেমে আসি। যখনই আমরা কেচি গেটটা খোলার চেষ্টা করি, তারা বারবার করে কেচি গেটের উপর লাথি মারে এবং বিভিন্ন রকম বাজে কথা বলতে থাকে। কেচি গেটটা খোলার পরে আমরা যখন বাইরে আসি, মামুন সহ এই যে আমাদের এখানে আরও কয়েকজন আহত ভাই আছে, টোটাল 8 জনকে, তারা 100-র উপরে লোক ছিল। আমাদের এই হাসপাতালে ভর্তি আছে বর্তমান প্রায় 50-60 জন আহত। তারা অনেকেই উঠতে পারে না, অনেকে হাঁটা চলাচল করতে পারে না, হয়তো হাত পা ভালো আছে, অনেকে হাঁটা চলাচল করতে পারে। সবাইকে ধুমসে পিটাই গেছে। সাথে সাথে পরবর্তীতে কুচক্র মহল এখানে নেমে পাবলিক পিটাইছে, আহতদের পিটাইছে। তারা এখান থেকে বেরোয় গেছে। যাওয়ার পরে এখন শুনছি বিভিন্ন রকম মিডিয়ার মাধ্যমে বলতেছে যে আমরা হাসপাতাল দখল করে রেখেছি। আমি খুব কণ্ঠস্বরে বলতে চাই, আমরা আহতরা যারা চিকিৎসাধীন অবস্থায় এই হাসপাতাল সহ, পঙ্গু হাসপাতাল সহ বাংলাদেশের অনেক হাসপাতালগুলোতে ট্রিটমেন্ট নিচ্ছি, আপনারা সবাই মেডিকেল টিম বসান এবং সিআইডির মাধ্যমে তদন্ত করুন আমাদের চিকিৎসাগুলো কি ঠিকঠাক দিয়েছে কিনা। আমাদের চিকিৎসা সাথে সাথে তাদের টেন্ডারবাজি, তাদের বিভিন্ন রকম কুচক্র মহলের টেন্ডেন্সি এবং কালো রাজনীতি আমাদের সাথে করেছে কিনা। আমরা আহতরা এখন বর্তমান বাংলাদেশের বোঝা হয়ে দাঁড়াইছি আমার কেন জানি মনে হচ্ছে। কারণ আমরা না পাই চিকিৎসা, না পাই পুনর্বাসন, না পাই আমাদের রাষ্ট্রীয় জুলাই স্বীকৃতি, না পাই আমাদের বিদেশে যাওয়ার পরে সঠিকভাবে ট্রিটমেন্ট। এই দেশেও যেভাবে ট্রিটমেন্ট করছে ওই দেশেও সেইভাবে ট্রিটমেন্ট করছেন। আপনারা হয়তো খেয়াল করে দেখেছেন, বিগত দিনে ডাক্তাররা সহ রাজনীতিবিদরা অনেকেই আসছে মিডিয়া ফোকাস নেওয়ার জন্য যে আমরা আহতদের পাশে আছি, আমরা শহীদ পরিবারের কাছে আছি। আপনারা খোঁজ নিয়ে দেখুন যে শহীদ পরিবারের সঠিকভাবে পুনর্বাসন সহ তাদের দেখাশোনা কেউ করেছে কিনা, সঠিকভাবে আহতদের কোনো পুনর্বাসন সহ তাদের চিকিৎসা নিশ্চিত করেছে কিনা। আপনারা যদি আজ আমাদের মুখ বন্ধ করতে চান, আমরা খুব কষ্টের সাথে বলতে চাই, আমাদের মুখ তখনই বন্ধ হবে যখন আমরা মারা যাব। কারণ আমরা জুলাই যোদ্ধা, ফ্যাসিস্ট সরকারের আমলে যারা আমাদের অত্যাচার নিপীড়ন করেছিল তাদের বিরুদ্ধে কথা বলার জন্য কিন্তু আমরাই সর্বপ্রথম দাঁড়িয়েছিলাম। আমাদের সাথে যত পাবলিক টাইপের মানুষ দাঁড়াইছিল, হয়তো আল্লাহর কি রশেষ রহমত, তারা সুস্থ আছে, তারা আহত হয়নি। কিন্তু যারা আমাদের নিয়ে কালো রাজনীতি করতে চান তাদের উদ্দেশ্য করে একটা কথাই বলতে চাই, আজ আপনারা কালো রাজনীতি করছেন, কাল কিন্তু আবারও জনগণ আপনাদের বিপক্ষে কথা বলবে। সাথে সাথে আমাদের চিকিৎসা সহ আমাদের আজকে যে এলিগেশনগুলো দেওয়া হয়েছে, একটা এলিগেশনে যদি কেউ প্রুফ করতে পারে, ইভেন আপনারা যারা সাংবাদিকরা এখন বর্তমান আমাদের ফুটেজ দিচ্ছেন তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আমাদের কাছে বিভিন্ন রকম ভিডিও করা আছে, আপনারা সবাই নিয়ে যাবেন এবং সঠিক যেটা সেটা লিখবেন। পাবলিকের উপর কারা আহতরা কে হামলা করেছে, না আপনারা এখানকার স্টাফরা হামলা করেছে, পাবলিকদের উপরে কারা অত্যাচার করেছে, আহতদের উপর কারা হামলা করেছে, কারা আমাদের পরিবারের উপর হামলা করেছে, সব লেখা আছে। সাথে পুলিশ প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী সহ
সবাই আমাদের ওপরে যে অত্যাচার নিপীড়ন করেছে এই ভিডিওগুলো আমরা রেখেছি। এইগুলো আপনারা আপনাদের অনুরোধ করবো আপনারা নিয়ে যে সঠিক যে তথ্য সেটা উপচার করবেন। কারণ কি জানেন, আচ্ছা আমি এটা ক্লিয়ার করি। গতকালকে আমাদের আপনারা শুনেছেন কয়েকদিন আগে 4 জন 5 জন, তারপরের দিন একজন সুসাইড করার চেষ্টা করে, টোটাল 5 জন আহত। তারা ভর্তি ছিল সরদি মেডিকেল হাসপাতালে, তার ভিতরে একজনকে সিএমএসে পাঠানো হচ্ছে গতকালকে রাত্রেবেলা, তার অবস্থা খুবই খারাপ। আমরা যখন কালকে ডিরেক্টর স্যার, কেন ডিরেক্টর হচ্ছে এই হাসপাতালের প্রধান, তার কাছে আমরা যদি যাই, আমরা বিগত দিনেও তার কাছে বিভিন্ন রকম কারণে গিয়েছি, তার কাছে প্রশ্ন করেছি, সে আমাদের প্রশ্ন উত্তর দিয়েছে। গতকালকেও আমরা গিয়েছিলাম এবং কথা বলেছি। এর ভিতরে আমাদের আহত ভাই 4 জন, যারা সিএমএসে যায়নি, যারা এখানে ভর্তি ছিল, তারা হঠাৎ করে ওই ইসে চলে আসে, আর ডিরেক্টরের রুমের ভিতর চলে আসে। এসে তারা ডাইরেক্ট বলে, আজকে যদি আমাদের রেফার না করেন, আজকে যদি আমাদের চিকিৎসা নিয়ে কথা না বলেন, তাহলে আমরা আবার সুসাইড করব। সুসাইড কিভাবে করবে? গতদিন বিষ খেয়েছে, এই দিন পেট্রোল নিয়ে আসছিল। শেরে বাংলার যে ওসি সহ সবাই এখানে উপস্থিত ছিল, তাদের কাছে জিজ্ঞেস করে দেখবেন। পেট্রোল নিয়ে আসছিল, নিজের গায়ে ঢেলে আগুন ধরানোর চেষ্টা করেছে, আমরা সবাই মিলে সেটা ঠেকাইছি। এখানে আমাদের এবং ডিরেক্টরের মাঝে কোনো রকম বাজে কোনো কথাবার্তা সহ তাদের কোনো প্রেশারকেট করা হয়নি। ডিরেক্টর আবুল খায়ের স্যারের কাছে জিজ্ঞেস করবেন, ডিরেক্টরের কাছে জিজ্ঞেস করবেন যে আহতরা তাদের বিষয়ে কোনো কথা বলেছে কিনা। আজকে সকালবেলা সোহেল সহ, ডক্টর সোহেল সহ, নীলা ম্যাডাম সহ আরও কয়েকজন ড্যাবের কর্মকর্তারা আছে। ড্যাবের, আমি আবার উল্লেখ করছি, ড্যাবের কর্মকর্তারা নিচে তাদের আন্দোলন শুরু করে। কি কারণে শুরু করে? ওয়ালে লিখে রাখছে, দেখেন আপনারা খেয়াল করে, যে পেট্রোল নিয়ে কেন ডিরেক্টরের রুমে। আমি আমার জীবন দেওয়ার জন্য সব সময় প্রস্তুত ছিলাম। যখন আমি দেখতেছি আমার ফ্যামিলি, আমার নিজের জীবন, আমি কোনো অক্ষম হয়ে গেছি, কোনো কর্ম করে খেতে পারছি না, তখন আমি কি করব? কার কাছে যাব? যাদের কাছে গিয়েছি আপনারা খোঁজ নিয়ে দেখেন, প্রত্যেকটা সুশীল সমাজের মানুষ, প্রত্যেকটা ব্যবসায়ী, প্রত্যেকটা লোকজন একই কথা বলেছিল, জুলাই যোদ্ধাদের বিচার, জুলাই যোদ্ধাদের চিকিৎসা নিশ্চিত করতে হবে। ডক্টর ইউনূস আমাদেরকে নিয়ে অনেক রকম প্রকল্প নিয়েছে, কিন্তু এই ধরনের ডক্টর, এই ধরনের কর্মচারীদের জন্য, এই ধরনের বড় বড় কর্মকর্তাদের জন্য আমাদের একটা কাজও সঠিকভাবে হয়নি। সাথে আমার এই চোখটা কয়েকদিন আগেও ভালো ছিল কিরকম? চোখটা পচার কোনো কথা ছিল না, কিন্তু বুলেটের রিয়াকশনে সেই চোখটা এখন পচে যাচ্ছে। এখানে অনেকজনকে অটোমেটিকলি চোখ তুলেই ফেলেছে। এই দেখেন, আমার এখানে একটা ছোট ভাই আছে। এক মিনিট ভাই, প্রশ্ন করেছেন, আমার এই ছোট ভাইকে গত সপ্তাহে অপারেশন করেছে, চোখ তুলে ফেলেছে। কারণ কি জানেন? তারা আর চাচ্ছে না যে আমাদের এই বোঝাটা টানতে চাই, এই বোঝা কেউ টানতে চায় না। আপনি খোঁজ নিয়ে দেখেন, নিটোরে এখনো আমারই কুষ্টিয়া শহরের একটা রোগী পড়ে আছে, যার পা এই 10 মাস পরে তার পা কাটার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমরা নিটোরের ডিরেক্টরকে বারবার করে বলেছি যে আপনি উন্নত ট্রিটমেন্টের জন্য ওনাকে বিদেশ পাঠান, যদি কোনোভাবে তার নার্ভটা ঠিক রেখে পাটা ঠিক রাখা যায়, এটাই তার জীবনে সবচেয়ে বড় কিছু। আমাদের আমাদের কোনো দাবি নেই। আপনি আমার পাশে আসেন। এই যে সিও মহোদয়, ওয়েট প্লিজ, আমি একটু কথা বলি স্যার, প্লিজ। আমি শেষ করি, আপনি দাঁড়ান। আপনি শেষ করার পরে স্যার সাংবাদিকরা প্রশ্ন নিতে চান, পরে প্রশ্ন করবেন, আগে কথা বলতে। আমি আমার জায়গা থেকে আমি আরো কিছু কথা বলতে চাই, তবে এখন বলবো না। যদি বলেন কেন? জি ভাই, 1 মিনিট, আমি শেষ করছি। ওটা আমরা লিখিত দিব আপনাদের। আমাদের ভিতরে মুরব্বী একজন আসছেন, আমাদের জুলাই ফাউন্ডেশনের নতুন সিও। 1 মিনিট, আমি একটু ভাইজান আপনাকে সুযোগ দিব। আমার আহতদের নিয়ে আমি একটু কথা বলে নেই। হ্যাঁ, আপনাদের জন্য একটু আমাকে সুযোগ দেন। আচ্ছা জি স্যার, সম্মানিত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার যারা আছেন এখানে, আমি আপনাদের মাধ্যমে আমার প্রথম দাবিটা হচ্ছে, আমি শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সিইও, আমি লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত কামাল আকবর। আমার প্রথম কথা হচ্ছে, আমি এখানে মিডিয়ার সামনে কথা বলবো, তার আগে আমার যে সকল আহত ভাইরা বিভিন্ন জায়গায় বন্দী বা অবরুদ্ধ আছে, তাদেরকে আগে ছাড়তে হবে।
আমি আপনাদের একটা কথা বলছি, আমি আপনাদের মাধ্যমে আমাদের জাতিকে জানাতে চাই, যেই ছেলেটা এই চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে একটা চোখ হারিয়েছে, আরেকটা চোখ 7 দিন পরে সে হারাবে। পৃথিবীর আলো সে দেখবে না, ওর গায়ে কে হাত তুলেছে এটা জাতিকে জানাবো। যেই হোক, এটা আমাদের সমগ্র জাতিকে জানাতে হবে। জাতি পাশে আছে। এখানে কিছু দূরভিসন্ধিমূলক চক্র আমার শহীদের গায়ে হাত দিবে, যে হাত দিয়েছে, পা দিয়েছে, 1 চোখ 2 চোখ জীবন সব দিয়েছে। আর কত চান? আর কি চান? আমরা দেব রক্ত, আমরা দেব রক্ত, আমরা দেব রক্ত। আমি কথা শুরু করব আরো পরে, আমার ব্রিফিং করার অনেক কিছু আছে, আমি সব খুলে দিব আজকে। যেই সংস্কার চেয়েছে এই ছেলেরা, কিছুই হয় নাই, হচ্ছে না। আমি স্বাস্থ্য অধিদপ্তরে গত পরশুদিন মাননীয় উপদেষ্টার সাথে 2.5 ঘন্টা কথা বলে সব জানিয়ে এসেছি। তারপর দিন গতকাল সকালবেলা জুম মিটিং এর মাধ্যমে সকল ডাইরেক্টর, ইনক্লুডিং দি সেনাইও ডাইরেক্টর, তিনিও ছিলেন। ওখানে বলা হয়েছে, আমরা জুম মিটিংয়ে জানিয়েছি এই সন্তানরা, এই যোদ্ধারা, তাদের সামনে আর কোনো নিশ্চিত কিছু নাই মৃত্যু ছাড়া। ওর চোখ অন্ধ হওয়ার পর পৃথিবীটা ওর কাছে অন্ধকার, এটা বেঁচে থাকা না। সেই ছেলেকে নিয়ে যদি কেউ রাজনীতি করে বা অবহেলা করে, জাতি সেটা দেখবে এবং আমরা বসে থাকবো না। যেই হোক, কোনো দূরভিসন্ধিমূলক কিছু এখানে হবে না। আমরা সেই জিনিসটা জানানোর পরেও এই মানসিকভাবে অবসন্ন এই রোগীরা সব এক একজন মানসিক অপ্রকৃতস্থ। আপনারা যাকে বলেন, উনি মেন্টাল পেশেন্ট হয়ে গেছেন অনিশ্চিত ভবিষ্যতের জন্য। এটা যদি না জানতো তাহলে মানতাম। গতকাল সকালে জুম মিটিং এর মাধ্যমে সকল ডাইরেক্টরকে জানানো হয়েছে, মানসিক হাসপাতালের যিনি আছেন ডাইরেক্টর, তিনিও জানেন, একটা কমিটি করা হয়েছে। এই মানসিক রোগীর উপর হাত তুলেছে কে? বিচার চাই, বিচার চাই, আমরা সবাই বিচার চাই। তোদের বড় হামলা কেন? বিচার চাই, বিচার চাই, তোদের বড় হামলা কেন? বিচার চাই, বিচার চাই। 1 মিনিট, এরা হাত পা চোখ সব দিয়েছে, অনেকের রাজনৈতিক অভিলাষ স্বপ্ন পূরণের পথ বানায় দিচ্ছে তারা। আর সেই রাজনৈতিক স্বপ্ন কিছু ইন্ধন এখানে কাজ করছে। এটা হবে না, আমি বেঁচে থাকতে হবে না। আমি এখানে এসেছি এদের জন্য, আমি বেতন নিতে আসি নাই। এদের প্রত্যেককে এখন আগে ছাড়তে হবে, এর আগে আমি এখান থেকে সরব না। আমি আমাদের সম্মানিত সাংবাদিক ভাইদের বলছি, আপনারাও যাবেন না, আমার অনেক কথা আছে, ওদের আগে ছাড়তে বলেন। আমি শুনেন, আমি ঢালাও কথা বলছি না, আমি ঢালাও কথা বলছি না, আমি জাতির সামনে আবেগী কথা বলছি না। জাতির সামনে এটাও বলছি, জুলাই মাসে বিভিন্ন হাসপাতালে আমাদের অনেক চিকিৎসক গুলির পাশে থেকেও চিকিৎসা করেছেন। দ্যাটস ওকে। আমাদের অনেক যারা এই যে এখন আজকে এখানে আছেন, শহীদ পরিবারের লোকজন এখানে আছেন, আমাদের অনেক হাসপাতাল সর্বোচ্চ চিকিৎসাও দিয়েছে ওই সময় দৌড়ে দৌড়ে। তাদের সাথে আমাদের কোনো মামলা বা বিবাদ নাই। আমার বিবাদ সুনির্দিষ্ট। এই ছোট্ট গ্রুপটা নিটোর এবং এখানে যারা হাত পা বিহীন, চোখবিহীন, অন্ধ, পৃথিবী অন্ধ হয়ে গেছে তার কাছে, তার উপরে কে হাত তুলেছে সেই সুনির্দিষ্ট লোকগুলোকে বের করতে হবে, তাদের বিচার করতে হবে, তাদের বিচার করতে হবে, তদন্ত করতে হবে। তদন্তে আমাদের এই লোকগুলো, আমাদের আহত পরিবার যারা এখানে ছিল, আমার সাথে শহীদ পরিবাররা এখানে আছেন, তাদের আবেগের সাথে, ক্ষতর সাথে কাউকে খেলতে দেওয়া হবে না। আমি উত্তেজিত হয়ে বলছি, উত্তেজনা তো করারই কথা। আমি অফিসে বসে আছি, আমার এনাদের জন্য যে 4টা কাজ আমাকে মাননীয় প্রধান উপদেষ্টা দিয়েছেন। 1 নাম্বার, গুরুতর আহত রোগী যারা আছে তাকে আমাকে চিকিৎসা দিতে বলেছে। নিয়োগের পর দিন থেকে আমি তাদের সাথে সংযুক্ত আছি, পথে ঘাটে। ওখানে আপনাদের মিডিয়ার লোক যেতে হবে, প্লিজ।
ওকে ওয়েট এ সেকেন্ড প্লিজ অপেক্ষা করুন, আমি একটু শেষ করে দেই। আমি আপনাদের মাধ্যমে বলছি, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এই মানুষগুলোর জন্য, ত্যাগী মানুষগুলোর জন্য 4টা যে কাজ দিয়েছে সেই কাজ ধরে আমরা আগাচ্ছি। কাজ করতে দিচ্ছে না একটা গোষ্ঠী, এটা করতে দিতে হবে। এদেরকে আপনাদের সাংবাদিক ভাইদের কাছে আবেদন জানাচ্ছি, প্লিজ আগে আমার আহত যে সব দিয়েছে তাকে উদ্ধার করেন, তার ওখানে চলেন, আমার সাথে চলেন। আপনাদের দর্শক, আমরা শুনছিলাম জুলাই আহতদের সংবাদ সম্মেলন, তাদের দাবি দেওয়া এবং আজকের পুরো ঘটনার বিস্তারিত এবং পর্যায়ে হচ্ছিল জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সিইও এখানে এসে উপস্থিত হন। তিনিও তার দাবি দেওয়া এখানে পেশ করেন। আমার এই পেশেন্টগুলো আহতরা, তারা যে অসুস্থ, মানসিকভাবে অসুস্থ, এটা কি আপনাকে কেউ অবগত করেছে? তারা যে মানসিক পেশেন্ট, না না, আমি জানতে চাচ্ছি যেটা কি, তাহলে আমি বুঝবো কেন বলছি বলি। আপনারা মনে রাখবেন, আমাদের এই সেনাবাহিনী, আমি সকল সেনাবাহিনীর কথা বলছি, এনাদের গর্বিত সেনাবাহিনী আপনাদের পাশে ছিল বিদ্রোহের সময়, ওখানে কোনো বিবাদ নাই, জায়গাটা সুনির্দিষ্ট। সেনাবাহিনী, ডাক্তার সবাই আমাদের বিদ্রোহের সময় কাজ করেছে, সবাই সেনাবাহিনীও করেছে। এটা গর্বিত পোশাক, আমার নিজের পোশাক, আমি পদাতিক বাহিনীর অফিসার। আমি জানি আমার সৈনিক কখনো কাউকে পিটাতে পারে না, আহত এবং মানসিক রোগীকে। যারা এখানে সেই কাজটি করেছে, এই মানসিক রোগীদেরকে পিটিয়েছে, মেরেছে, পা দিয়ে বাড়িয়েছে, প্লিজ তার বিচার করতে হবে। আমি কিন্তু সিস্টেমেটিক ওয়েতে কাজ শুরু করেছি। আমি এদের মানসিক অবস্থার কথা চিন্তা করে গত পরশুদিন আমাদের মাননীয় স্বাস্থ্য উপদেষ্টার সাথে আমি 2.5 ঘন্টা ওনার সাথে কথা হয়েছে যে ঔষধ কিনতে হয়, চিকিৎসা ট্রিটমেন্ট, আমরা কেসগুলো বাইরে থেকে কোথাও সেটা করা যাচ্ছে না, হুইল চেয়ার নাই, আপনার কি বলে স্টিক নাই, এগুলো টেন্ডার দিয়ে বসে আছে, কবে আসবে জানি না, অনেক সমস্যা আছে, এগুলো নিয়ে বসেছিলাম। আমি বলেছি আমি আপনারা বলবেন না, আমি ওনাদেরকেও জানিয়ে দিচ্ছি, আপনারা কি সেনাবাহিনীর বিপক্ষে? কখনোই না। সেনাবাহিনী আমাদের ওই ক্রাইসিস মোমেন্টে গর্বের সেনাবাহিনী, আমার প্রত্যেকটা সোলজার গর্বের, আমাদের গর্ব। বাট না, আমি শেষ করি প্লিজ, আমি শেষ করি। তার ফলশ্রুতিতে গত পরশু দিনে আমার এই গ্যাপগুলো তুলে ধরার ফলশ্রুতিতে গতকালকে মন্ত্রণালয় থেকে সকল ডাইরেক্টরদেরকে নিয়ে একটা মিটিং হয়েছিল। হ্যাঁ, সেই মিটিংয়ে এরা যে মানসিকভাবে অসুস্থ, তাদেরকে যে মানসিক সেবা দিতে হবে, তারা অনেক কয়েকদিন আগে বিষ খেতে চেয়েছে 4 জন, আজকে সকালে ফিনাইল খেতে চেয়েছে। যার একটা চোখ নাই, আরেকটা চোখ 7 দিন পরে অন্ধ হয়ে যাবে, পৃথিবীর আলো কালো হয়ে যাবে, সে মানসিকভাবে কেমন আছে আপনারা সোলজাররা বুঝতে পারেন না? সেটাই বলছি, সুনির্দিষ্টভাবে বলছি, এই রোগ, এরা যে মানসিক রোগী, এটাকে হাসপাতাল আপনাদের জানিয়েছিল অভিযোগ করার সময়? আমি স্যার আপনাকে চিনি, আপনি হয়তো আমাকে ভুলে গেছেন। আপনি যখন 7th ব্রিগেডের ডিএম ছিলেন, তখন আপনি আন্ডার গার্জিয়ান ছিলেন। সো আই নো ইউ স্যার, রেসপেক্টফুল পারসন। I hope if we discuss and I can give you both side story, you will understand everything. এখন যেটা হচ্ছে, আমি আগে সবার কাছ থেকে শুনতে চাই, এখানে ওনাদের মধ্যে অনেকগুলো লিডারশিপ ক্রাইসিস ছিল, অনেক কথা শুনছি, মানে এবং কেউ স্লোগানও দিয়েছে আমাদের মধ্যে কোনো লিডার নেই, আমরা সবাই করে বলার কথা ছিল না। আমি বলছি, দেখুন আপনি একটু যদি ওনাদের সবার মুখপাত্র হয়ে কথা বলেন, তাহলে আমাদের কথা বলে শুনবেন। আর কেউ কথা বলবেন না প্লিজ, তাহলে কথা আগাবে না। আমাদেরকে কথাগুলো সংগঠিত করে
আপনাদের জন্য ওনারাও স্বপ্ন দেখে এই সেনাবাহিনীর লোক যে একটা সুনির্দিষ্ট জায়গায় যাবে গর্বের জায়গায়, আমাকে সেটা আনতে দেন প্লিজ। আর কোনো কথা নাই আমাদের এই। আচ্ছা, আপনারা সবাই কি স্যারের কথা শুনবেন? প্লিজ প্লিজ আমাদের প্লিজ আমাদের কর্নেল নাজিম যে ব্যাটালিয়ন কমান্ডার এখানে, উনি আমাকে প্রশ্ন করেছেন যে দুই পক্ষের কথা শুনে তারপর একটা কিছু করার জন্য, তাই তো? আমি একটু জানাচ্ছি, আপনি যে বিভেদের কথা বলেছেন যে এদের মধ্যে বিভিন্ন গ্রুপ আছে, সত্য কথা। আপনাকে আমি প্রমাণ দিব যে এই বিভেদটা কোথা থেকে তৈরি হয়েছে। আমি বলি একটা ষড়যন্ত্রকারী আমাদের হসপিটালে সব ডাক্তার অনেক নোবেল কাজ করেছেন, আর দুই একজন আছেন তার আখের গোছানোর জন্য উনি ফোন করে একজনকে সিলেটি ভাষায় সিলেটি ছেলেকে বলতেছে তোমার জন্য আমি সব করব, হ্যাঁ তোমার জন্য এইটা করব। এই যে ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করে যে এদেরকে বিভক্ত করা, এটা করা যাবে না। এদেরকে দুর্বল করে ধ্বংস করতে চাচ্ছেন আপনি। ফর ইউর কোয়েশ্চেন। ওকে, সেটাই আমি অনেকবার লাউড স্পিকারে বলেছি, অনেক সাংবাদিক ভাইরাও ছিলেন, ভিডিও আছে, আমরা বলেছি আপনারা কাইন্ডলি আপনাদের লিডারশিপের কথা শুনুন। সবাই আলাদা আলাদাভাবে কথা বললে হবে না, এবং এর মাঝখান থেকে কেউ বলেছেন আমাদের মধ্যে কোনো লিডার নেই, আমরা সবাই আলাদা। ওকে, এখন আমি চাচ্ছি ভাই সবার সাথে কথা বলা যাবে না, স্যার যেহেতু আসেন আপনার প্রতিনিধি হিসাবে, স্যার আপনি প্রয়োজন আরেকজন থাকতে পারেন, আমরা লিডারশিপের সাথে কথা। ওকে, তাহলে জিনিসটা সলিউশনটা আমরা ইউ আন্ডারস্ট্যান্ড বলেছি তাদের মেন্টাল কন্ডিশন। আমি দায়িত্ব নিচ্ছি, এখানে যদি আমার কথার বাইরে যিনি কথা বলতে চাবেন বা এখানে উস্কানি দিবেন, স্লোগান দিবেন, আমি ধরে নেব এটা অন্য লিডারশিপ, আমার গ্রুপের মধ্যে না। একটা সেকেন্ড দাঁড়ান, কই যাচ্ছেন, কেন থাকেন, কিন্তু কেউ কথা বলবেন না। আমি বলছি নাজিম, আমার আহ্বান হচ্ছে এই মানসিক রোগীগুলো, মানসিক রোগী, চোখ নাই, একটা নাই দুইটা নাই, প্লিজ লিভ দেম না। আগে আমার কাছে দাও, আমার অবশ্যই দেবো স্যার, আমরা ওই সেটা কথা বলবো না। আমার কথা বলার জন্য আমার তোমার সাথে নেগোসিয়েশনের পয়েন্টটাই হচ্ছে আমার আহত ছেলেদের আমার বুকে ফেলে দাও, আগে দাও, আমি তোমার কথা শুনবো। আচ্ছা স্যার, হয়তো কেউ থাকবে না, আমি একা থাকবো, অসুবিধা। আমি দিব স্যার। প্লিজ না, ফার্স্ট পয়েন্ট হচ্ছে যে ছেলেটা আমাদের কাছে এখন আছে কাস্টডিতে, তাকে এখন ছেড়ে দিতে হবে, ঠিক আছে স্যার? ছেড়ে না, আমি বলছি না কোথাও ছেড়ে দিতে, আমার কাছে দেবো, আমার কাছে এখন এটা দেবো। বাট আপনি স্যার আমাকে কথা দিবেন আপনার সাথে সর্বোচ্চ আরো দুইজন লিডারশিপ থাকবে, বেশি না, সবাই আলাদা কথা বললে আসলে বিশৃঙ্খল হয়। ওকে, আপনারা বুঝতে পেরেছেন ব্যাপারটা। আমি আপনাদের জন্য যে কোনো জায়গা থেকে আদায় করে ছাড়বো। মুখে যেটা বলবো, মুখে বলছি এরা সোনার ছেলে, গর্বিত ছেলে, যারা জান দিয়েছে, অন্তরে তো তা না। এই ভণ্ডামি আমরা করছি প্রতিনিয়ত, এটা থেকে বেরোইতে হবে, এই বৈষম্য করা যাবে না। আমি কথা দিচ্ছি, আমার এখানে আমার পিয়ারও আর আমাদের শহীদ পরিবারের এখানে অনেকে আছেন, শহীদ তার মেয়ে গেছে, ছেলে গেছে, ওনারা থাকবেন, দুইজন শহীদ পরিবার, দুইজন অবশ্যই থাকবে, আর আমার পিয়ারও একজন থাকবেন। লিডারশিপ রাখেন। আমি নাজিম, আই আন্ডারস্ট্যান্ড ইউর চ্যালেঞ্জ, বাট আমাকে এই লোকগুলো রাখতে হবে, না হলে সবাই থাকবে, সবাই ওকে। এখানেই কথা, আমরা ভিতরে এক মিনিট, আমাকে শান্তভাবে দিতে হবে। ওকে, আমি যাই, ছেড়ে দাও।
সংবাদ সম্মেলন কখন থেকে হয়েছে? এটা বাইশ না বাইরে ধরে আমাদের এই আরেকটা মাঠে গিয়েছে, আরেকটা বুক পেতে দিয়েছে। এখানে যারা উত্তেজিত এরা সব বুক পেতে দেওয়া, হাত পা হারানো, চোখ হারানো মানুষ। আমি জানি আপনাদের মানসিকতা একটু দুর্যোগ হলে আমরা পাগল তো হবে। আমাদের সৈনিক এরা তো শুনে, এরা তো মানসিকভাবে বিকার করতো। আপনি তো সেই কথা দিয়েছিলেন। আমি দিয়েছি, আপনি তো সেই কথা দিয়েছিলেন। সবাই তো আপনাকে সম্মতি দিয়েছিল। এখান থেকে আরো লোক করতে হবে। এখানে কথা বলতে পারবো, আমি বিচার চেয়ে যাচ্ছি। আমাকে আপনার জন্য বিচার চাইতে দেন, আমাকে আপনার জন্য বিচার চাইতে দেন, আমাকে আপনার জন্য দরজা বন্ধ করেন। মানসিকভাবে তারা রুগ্ন, তাদেরকে আমি ভিতরে পাঠিয়েছি। এখন আপনি আপনার কথা বলতে পারেন। স্যার আপনি কাকে ওই মুহূর্তে যাচ্ছে না, এই মুহূর্তে দেখেছেন
ফার্স্ট একটু মাইকে দিতে হবে, শুনতে হবে সবাই। না আমার শরীর না, আমি জাতিকে শোনাতে চাচ্ছি। এই আপনারা মিডিয়া ওখানে কেন? আপনাদেরকে আলাদা করে রেখেছে? এদিকে আসেন। আমি এমন কিছু বলবো না যে আমাদের সার্বভৌমত্বের গর্ব বাংলাদেশ সেনাবাহিনীর মান ক্ষুণ্ণ হবে, এটা আমি বলবো না। না আমি কোনো কথা, আমি আসতেছি সেখানে, আমরা সেটা ইনভেস্টিগেট করব। আমাকে কর্নেল সাহেবের সাথে কথা বলতে দেন, একটা জায়গায় আসতে দেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে সমাধান বের করা। এখানে আসুন স্যার, ক্যামেরায় দেখবেন তো। আর একটা লোক যাতে এখানে না আসে, আপনারা শুনতে পাচ্ছেন আমরা কি বলছি? আমি তো এটা লাগাতে পারছি না, প্লিজ এটা নাম লাগাই দিচ্ছি। এটা গ্যাপ নিতে আমি কথা শুরু করার আগে আচ্ছা স্যার, আমি আপনাকে দুটো জিনিস দেখাই, প্লিজ প্লিজ। আমাদের কারো কাছে আছে দেখানোর জিনিস? সো ইট উইল বি 1 to 1 নাজিম। হ্যাঁ সবাই দেখবে। ইফ ইউ শো সামথিং আই উইল শো। তোমরা তোমাদের এটা তোমাদের এই যে এক মিনিট ওনাকে দেখাতে দেই, 1 by 1। স্যার আগে দেখা, স্যার আগে দেখা। খবর পেয়েছি এখানে মারামারি হচ্ছে। জি, সবাই সবার মধ্যে খবরটা কার কাছ থেকে পেয়েছেন? খবরটা আমরা ইন্টেলিজেন্সের মাধ্যমে পেয়েছি। এখানে ইন্টেলিজেন্স কে দিয়েছে? দেখে দিয়েছে কেউ না কেউ, মানে আমি বলতে চাচ্ছি এখান থেকে আমাদের হটলাইন নাম্বার আচ্ছা সবার কাছে আছে, আপনার কাছেও আছে, ওনার কাছেও আছে, বাইরে যে রিকশা আমাদের কাছেও আছে। আচ্ছা আমি একটু বলে নেই এখানে, আমি বিশেষ করি স্যার, সামবডি সেড যে এখানে একটা গন্ডগোল হচ্ছে, রক্তপাত হওয়ার সম্ভাবনা আছে, তাড়াতাড়ি আর্মির প্রেজেন্স দরকার। ওকে, যখন আমরা ওখান থেকে এখানে আসি, আসার পরে আমরা এই জিনিসটা দেখেছি। দেখুন ওকে আচ্ছা, আমি দেখুন পুরো দেখুন, সবাই দেখুন। পুরো দেখলে তোমার সময় ব্যয় হয়ে যাবে। আপনার সমস্যা নিতে হবে তো, সময় নিতে হবে তো। আপনি তো বলেছেন সবার পরে এগ্রি করেন যে আপনি আমারটাও দেখবেন সময় নিয়ে। আমি আপনারটা ওকে দেখুন কিছু আচ্ছা আমি শেষ করি না 1 to 1 একটা না একটা করেন, শেষ হয়নি তো আমার এখনো শেষ। কতগুলো আছে আপনার? আমার একটাই শেষ হয়নি। ওকে, একটাই তো শেষ হয়েছে। আচ্ছা, যখন আমাদের টিম এখানে আসে তখন দেখে যে এখানে কোনো শৃঙ্খলার পরিবেশ নেই। কে যে কাকে মারছে, কে যে কোন পক্ষ, নোবডি নোস। ওকে, মানে একে মারছে, একে ওকে দিচ্ছে। এবং তখন আমরা এই যে কয়েকজনের কাছে দেখুন আপনার এই যে লোহার লাঠি সহ এইসব পাওয়া গেছে, তাকে নিবৃত্ত করছে। এখানে আছে কে এটা? এগুলো আমরা আচ্ছা কথা বলছি, এখন এটা আবার সিচুয়েশনকে উত্তপ্ত করবে যে এখনই আমরা যাই। আচ্ছা না, আমরা ওটা করছি না, এটা হচ্ছে তখন নিবৃত্ত করার জন্য দুই পক্ষেরই জীবন রক্ষার জন্য তখন আমরা অনেকে নিবৃত্ত করে দিয়েছি। এর মধ্যে মানে অনেক সবচেয়ে বেশি কোনো সাউন্ড হবে না ভিতরে, কোনো আন্দোলন স্লোগান হবে না প্লিজ। আমি আপনাদের জন্য কথা বলছি, এখানে কোনো স্লোগান হবে না। ওকে, এর মধ্যে অনেক সবার মধ্যে উশৃঙ্খলের মধ্যে সবচেয়ে বেশি উশৃঙ্খল ছিল দীপকে যাকে ছাড়া হয়েছে। জি, কোরবান নামক ছেলেটা, তাকে নিয়ে দেখি আমাদের আই পেশেন্ট। হ্যাঁ, দুই চোখে গুলি। দুই চোখে গুলি। ওকে, আচ্ছা তার দুই চোখে গুলি। আচ্ছা ঠিক আছে আমরা তো জানি না, ওনাকে আলাদা করা হয়। এই যে আপনি বললেন আমরা জানি না, ওখানেই আমার কষ্ট। আচ্ছা কেন জানবে না? কালকে তো সিএমএইচ এর এখন আপনাকে 10 জন মিলে মারছে, আপনি 10 জনের সাথে মারামারি করছেন, আমরা কিভাবে বুঝবো যে কে পেশেন্ট? সেখানে একটা গ্যাপ ছিল, তথ্যের গ্যাপ ছিল। নাদিম আই গট ইট। তথ্যের গ্যাপ না, এটা দৃষ্টিভঙ্গিমার গ্যাপ, কারণ এখানে তো বোঝা যদি আপনি জানতেন যে ওর চোখের ভিতরে দুটো গুলি রয়ে গেছে, তার সে মারামারি করছে, আরেকজনের মাথা ফাটিয়ে দিয়েছে। দেখবেন আপনি ছবি, আমি দেখাই যে আপনি না এখন কে সেটা, সে যে তার চোখে গুলি আছে, এখন গুলি রয়ে গেছে। ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনি এটা না পরে আমি শুনি ওনারটা শেষ করি। আচ্ছা না আগে না আচ্ছা উনি পুরো শেষ করো। উনারটা শেষ করুন। একটা করে শেষ। ওই যে যার হাতে আপনার লোহার একটা দ্রব্য ছিল, যাই হোক এটা তার মাধ্যমে এটা হয়েছে। আচ্ছা ওকে, তো এরকম সবচেয়ে এগুলো সবগুলো যেহেতু স্টিল ভিডিও আছে, ইনভেস্টিগেবল অবশ্যই করাতে যাবে। অবশ্যই করবো, আমি তো বলছি না যে এখনো সলিউশন আসছে। আমি তো আপনাকে ইউ আর প্রেজেন্টিং টু ইউ যে ঘটনাটা ঘটেছে, ঘটনার পরে আমাদের লোকে দুই পক্ষে নিবৃত্ত করেছে। দুই পক্ষকে নিবৃত্তি মুখের ভাবে করা হচ্ছিল না, তাই কাউকে নিবৃত্ত করার যে ড্রিল, সেই ড্রিল ফলো করে সরিয়ে কাউকে আলাদা করা হয়েছে। এটা হচ্ছে মব কন্ট্রোলের একটা সিস্টেম, যে বেশি আগ্রাসী তাকে আলাদা করে ফেলতে হয়। আই নো দ্যাট। তাকে কিন্তু আমরা কোনো তাকে সরাতে হয় থেকে, রাইট, তাকে সরানো হয়েছে। তারপর জিনিসটা মোটামুটি কন্ট্রোল করা গেছে, আপনি দেখেছেন মোটামুটি কন্ট্রোল ছিল। তারপর স্যার আপনি এসেছেন, কথা বলেছেন,
বলার পরে আপনি বললেন যে ওকে একটু ছেড়ে দাও, তাহলে আমরা নেগোশিয়েশন টেবিলে আমি ওকে সরিয়ে নিয়ে এসেছি ওই জায়গা হ্যাঁ কারেক্ট, বিকজ তখন ওর উপরে মারা হচ্ছে না, তখন মারা হচ্ছিল না, তখন মারা হচ্ছিল না। আপনি আচ্ছা উইল সি দ্য এভিডেন্স অনেক মারছেন, আপনার বোর্ড দিয়ে পারাইছেন, ওই পেশেন্টটাকে বোর্ড দিয়ে পারাইছেন। আমি শহীদের মা, আমি উনি একজন শহীদের মা, আমি প্রথম থেকে উনি দাঁড়ায় দাঁড়ায় দেখে স্যার আমি আপনার সাথে কথা শেষ আমি ছিলাম কথা আমি আপনার সাথে কথাটা শেষ করি, তারপরে একটা মিনিট ইউ টোল্ড মি টু সেন্ড देम, আমি পাঠিয়ে দিয়েছি। এখন আমি কথা বলবো, আমাকে তো সুযোগই দিচ্ছেন না। আমি তো আমার কথাটা তো শেষ হয়নি। শেষ কতক্ষণ লাগবে? আমি তো একটা শর্ট বাই শর্ট যাই আমরা। আমি আমাকে আমার একটা পয়েন্টে ছিল কোরবানকে নিয়ে, কোরবানের ব্যাকগ্রাউন্ড আমি আপনাকে বলছি। তাও আপনি বললেন তাকে ছেড়ে দিলে আপনার লোকজন শান্ত হবে। না, তাকে আমি নিয়ে যেতে চেয়েছি, তাকে আমি সরাই ফেলতে চেয়েছি মব থেকে। সেটাই তো, মব থেকে না, ওরা আলাদাভাবে ছিল। তাকে যখন নিয়ে আসার সময় আপনি দেখেছেন সে যখন ছাড়া পাওয়ার সময় আমাদের দুজন সৈনিককে ধাক্কা দিয়ে বের হয়ে গেছে। তো এটা তো ঠিক করেনি। তো এই জন্যই কিন্তু এখানে একটা এক্সাইটেড পরিস্থিতি হতে নিয়েছিল। তারপর আমার সামনে একজন সৈনিক তার গায়ে হাত দিয়েছে, হতে পারে সৈনিককে মেরেছে, সেটা গায়ে লেগেছে, এটার জন্য রিঅ্যাকশন। কিন্তু আমার সেই সৈনিক জানে যে ওর চোখের পেছনে দুটা গুলি, না সৈনিকরা জানে, এটা জানাইতে হবে। সে বলে নেই, নোবডি সেড। না না, এটা আমি ফার্স্ট টাইম বলছি। স্যার বলা হইতেছে, স্যার বলা হচ্ছে, আমি বারবার ওয়ার্নিং দিচ্ছি যে আমার পেশেন্টরা এখানে আমরা আমি আমার সোলজারদেরই বলি, যদি আপনি শুনতেন যে এই সিভিলিয়ানটার চোখের পিছনে এখনো গুলি রয়ে গেছে, আপনি তার গায়ে হাত তুলতেন? কেউ কোনো কথা বলবো না স্যার, ওরা আমার সাথে কথা বলবে। ওরা বিশৃঙ্খল না, তারা তাদের কমান্ড লিডারশিপ অনুযায়ী মেনে। আমি জানি তাদের মুখপাত্র আমি, স্যার আপনি আর্মিতে ছিলেন, আপনি জানেন তাদের মুখপাত্র আমি। দে অনলি আই উইল টক, ওকে দে উইল নট টক, প্লিজ ডু নট আস্ক देम এনিথিং। না আমি আদারওয়াইজ ইউ, তারা যাই হোক, আমি প্রভোক করছি না, প্রভোক করছি। আমি আর আপনাকে বলছি, এখন যেটা হচ্ছে যে সে ওখানে বসে কন্টিনিউয়াস মোবাইল ইউজ করছে, কথা বলছে, ডানা বামে দেখছে, সে এভরিথিং হি ইজ ভিজিবল টু হিম। সজ্ঞানে সশ্রদ্ধ চিত্তে সে কাজগুলো করছে। এখন এটা দেখে তো বোঝার কোনো উপায় নাই যে তার দুই চোখে। ওকে, বিফোর উই টক, কেন এখানে আমাদের ন্যাশনাল মিডিয়াগুলো নাই? আপনারা কি তাদেরকে অবস্ট্রাক্ট করে রেখেছেন? সব তো এখানে আছে। মিডিয়ারা কোথায় গেছে? ন্যাশনাল মিডিয়া দেখতেছি না। আপনারা দেখেন আমার পিআরও কোথায়? না, একটা থাকলে হবে না। চ্যানেল আই। আপনি যখন কথা বলেন তখন আপনি স্যার আপনি যখন কথা বলেন এই কথাগুলো আমরা মিডিয়ার সামনে বলতে চাই। মিডিয়াকে বাইরে আনি গেছে। আচ্ছা ভাই, মিডিয়া সবাই ছিল না এখানে, আপনি বলেন তাই যে আপনি বলেন ছিল। এখনকার কথাগুলো আমি এখনই কথা বলছি, এখনই কথা বলছি স্যার, আমি এখনই কথা এখনকার বলছি। কথা আমরা মিডিয়ার সাথে বলতে চাই। কথা ঘুরানো যাবে না, কথা ঘুরানো যাবে না। এই ছেলে স্যার আমি কথা ঘুরাচ্ছি না। আমার পিআরও কোথায়? একটা মিডিয়া না, আপনার যখন কথা বলছেন তখন 20টা মিডিয়া ছিল। আমরা সেটার কথা বলছি, কথাটা বুঝতে পারছি। আমরা মিডিয়াকে ডাকছি, আপনাদেরকে প্রশ্ন করতে বলছি না। আমি সংবাদের জার্নালিস্ট, আমি আপনাকে একটা কথা বলি। আমি সকালে যখন এখানে আসছি, আমি একটা জাস্ট অর্ধেক কথা বলেছি, প্রশ্ন করেছি এখানে বৈষম্য বিরোধী ছাত্ররা। আমি কিন্তু ওনাদের নিয়ে প্রতিবেদনও করেছি, অনেকেই চিনে আমাকে। আমি জাস্ট ছোট্ট করে একটা প্রশ্ন করেছি যে আপনারা এখানে এসে আন্দোলন করেছেন, ভাঙচুর হয়েছে, আমি শুনেছি। শোনার কথাটা সত্যি আমার জামা কাপড় ছিঁড়ে আপনার জামা কাপড় কোথায় ছিঁড়েছে? না অবশ্যই এটার বিচার হবে। আচ্ছা, আপনারা শুনেছি আমার সংবাদের সাথে আরেকটা চ্যানেল থাকতে হবে। আছে তো, চ্যানেলে আছে তো এখানে, চ্যানেল আছে এখানে। আর মিডিয়ারা কোথায়? সেটা আপনার জামা কি ছিঁড়ে গেছে? আপনার জামা কি ছিঁড়ে গেছে? শুরু করুন। না আপনি বলেছেন আপনার জামা ছিঁড়ে গেছে। আপু আপনার জামা ছিঁড়ে গেছে। আমি আপনাকে বলি, ধরুন এই যে একটা মহিলা সাংবাদিক বললো যে উনি জাস্ট ওনাদের কাছে এসেছেন একটা প্রশ্ন করার জন্য, ওনার উপরে অ্যাসল্ট করেছে। এটা একটা মহিলা সাংবাদিক এখানে কেন আর নাই কেন? সবাই তো আছে, সবাই ছিল। স্যার আনতে হবে। If you tell like this, I shall request you to see our today's total coverage in the national media. All media cover করেছে। আচ্ছা, আপনি দেখুন। এবং আমি আপনাকে এই ভিডিওটা মিডিয়াতে ন্যাশনাল মিডিয়া কভার করেছে বিফোর আই কেম। আমরা তো মিডিয়াকে মানা করি না স্যার। আমি আসার আগে ন্যাশনাল মিডিয়া কভার করেছে। আমি একটা অফিস করতেছি, আমি আহতদের জন্য টাকা পয়সা। আপনি কেন আসেননি না আসেননি সেটা আমাদের জানার বিষয় না। বাট এই কভারেজ সেটা আমাদের জানার বিষয় না। এই কভারেজ করবে You see, ন্যাশনাল মিডিয়াতে এটা আছে, দেখুন এই যে ন্যাশনাল মিডিয়াতে আছে। মারামারির ভিতরে একটা মেয়ে মিডিয়াকে কিভাবে আপনারা ঢুকে দিলেন? এরকম একটা মারামারির ভিতরে আরে ভাই দেখুন, শুনুন, একটা মেয়ে হোক আর 10টা মেয়ে হোক, মহিলা সাংবাদিক তো না, আমরা তো আমরা ঢুকতে দিচ্ছি না। আমরা তো ঢুকতে দিচ্ছি না। আমরা ঢুকতে দিচ্ছি না। কথা বুঝতে হবে স্যার, কথা বুঝতে হবে। ওকে, লিসেন টু মি। উনি যেমন মহিলা সাংবাদিকের কথা বলেছেন, এই যে একজন শহীদের মা, তার গায়ে হাত তোলা হয়েছে, ডাক্তার শিকার হয়েছে।
আমি কম থাকতে চেয়েছিলাম, আপনি ডেট করছেন এখন, আপনি এক্সেসিভ ব্যবহার করছেন। আপনি একজন মহিলা, আপনাকে শুনুন, কেউ চার্জ এটা শহীদের মা, আমাদের বাকি দুজন শহীদের মা এবং বোন গেটের বাইরে এখন অপেক্ষা করছে। এবং আমি বারবার শীতলে নিয়ে আসছি, তার সত্ত্বেও আমাদের শহীদের মা এবং বোন যারা অপেক্ষা করছে আপনাকে, আপনি যখন গেটের সামনে গিয়েছেন, আমি কিছু বুঝি না, আমি কি বুঝি না আমাকে বোঝাতে বলেন তাকে। আমি এখানে চিহ্নিত করে আমি বারবার বলেছি আমি শহীদের মা, আমি একটা সন্তানকে মারা হচ্ছে, আমার সামনে পাড়ানো হচ্ছে, আমি বলেছি ওকে পাড়াবেন না, আমার একটা সন্তানকে হারাইতে আমি কোনো সন্তানকে হারাবো না। আপনি আমাকে দেন, উনি আর দেয়নি, আমাকে বারবার বলেছে আপনি সরে যান, আপনাকে সরে যান, আমাকে বারবার ধাক্কায় ধাক্কায় পাঠানো হচ্ছে কেন? আমার এই শহীদের মার মতো আরো একটা শহীদের, সাংবাদিক শহীদের মা, আপনি সাংবাদিক কমিউনিটির সাংবাদিক শহীদের মা গেটের বাইরে দাঁড়ায় আছেন, উনি ঢুকতে পারতেছে না, ঢুকতে দিতে হবে। উনি আমার প্রতিনিধি হিসেবে আসতে হবে। এবার আমি বলি স্যার, প্লিজ নো, তাকে আনতে দিতে হবে। আপনি যা বলবেন তাই যে হবে তা না। না, আপনি যা বলেছেন তাই তো শুনেছি। আপনি আমাকে ভিডিও ক্লিপ দেখিয়েছেন, আপনি আমাকে রিকোয়েস্ট করছেন যে সবচেয়ে উত্তেজিত ছিল তাকে ছেড়ে দিতে, আমরা ছেড়ে দিয়েছি, তারপর আপনি কথা তাকে আমি তো ছেড়ে ভিতরে রেখেছি। We are not going to listen to you. I comply. We are not going to listen to you anymore. Please have your position. We are not going to listen to you anymore. আমরা এখন, do you want to say anything else? আমাকে সুযোগ কি আপনি দেবেন? হ্যাঁ, বলুন। আপনি আমাকে ভিডিও দেখিয়েছেন। আচ্ছা, আপনি বলেছিলেন, তারপর আপনি আপনার প্রতিনিধি সহ সুস্থভাবে সবকিছু কথা বলবেন, আপনাদের যেই ডিমান্ডগুলো ছিল সেটা নিয়ে কথা বলবো, আমরা সেটা নিয়ে শুরু করতে পারি। আমার ডিমান্ড আপনার কাছে প্লেস করার আসলে নাই। আপনার কাছে যে ডিমান্ডটা প্লেস করবো শুধুমাত্র আজকের ঘটনাটা। ওকে, হ্যাঁ, আমার ডিমান্ডের জায়গা এই হাসপাতাল অথরিটির কাছে, আমার ডিমান্ডের জায়গা হচ্ছে মন্ত্রণালয়গুলোর কাছে, যেটার দিকে তাকিয়ে আছে এটা। আর আজকের ঘটনার জন্য আমার ডিমান্ডগুলো আমি আপনাদের কাছে শেষ করছি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। সেজন্য স্যার আপনি যেটা করতে হবে, আপনি যে চুক্তিটা করেছিলেন, আপনার সাথে যারা থাকার কথা তাদেরকে রাখেন, বাকিদেরকে একটু সাইড করেন, আমরা এইভাবে কথা বলি। ওকে, আপনার কথা আমরা শুনবো। আপনি এই শহীদের মা আপনার থাকবে, আপনি থাকেন এখানকার প্রতিনিধি, আপনি আমার একজন পিআরও রিপ্রেজেন্টেটিভ থাকবে। সৌরভ ভাই, তুমি নিটরের প্রতিনিধি, আপনি সাংবাদিক। বাকি সব আপনাদের জন্য আমি কথা বলছি, আমাকে জায়গা করে দেন প্লিজ, পিছনে থাকেন। একটা কথা হবে না, স্লোগান হবে না, আওয়াজ হবে না, প্লিজ। এই দিয়ে সবাইকে সরান। I complied your হোক স্যার, একটু হোক, ওনারা কমপ্লেন করুন, তারপরে এখনো কমপ্লেন করেন, শেষ করুন। আপনারা ভিতরে চলে যান, ভিতরে চলে যেতে পারেন। আমি কি বলবো সব আছে এখানে, আপনারা চলে যান, আমাকে সাহায্য করেন। আপনাদের শহীদের আরেকটা Okay. Nadeem, I will listen to your all the instructions, but you have to. আমার এটা international audience-এর কাছে আমি শোনাবো। The international audience, the patients admitted here, some of them lost their one eye, or the next eye will be lost next week, and they have been beaten here. স্যার আপনি দেখুন, আপনি বের করে ডাকতেছেন ওখানে, দেখুন এই যে see how they are obeying your instruction. Please control your people first. আপনারা যোদ্ধা,